আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ বাংলা খবর। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের। চাঞ্চল্যকর অদিতা হত্যা মামলার রায় ঘোষণা। বরিশালে 2 স্কুলে বজ্রপাত, শিক্ষকসহ আহত 16। স্বাভাবিক জীবনে ফিরছেন মির্জা আব্বাস। সর্বশেষ থাকছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যতদিন জ্বালানি সরবরাহ করবে রাশিয়া। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের দল হয়? আচমকা এমন বিস্ফোরক প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং রংপুর 2 আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। বুধবার 29 এপ্রিল 2022 সালে জাতীয় সংসদে অধিবেশন চলাকালীন দেওয়া বক্তব্যে তিনি এই প্রশ্ন তোলেন। জামায়াত নেতা আজহার বলেন, বিএনপি দাবি করে তারা মুক্তিযুদ্ধের দল, অথচ দলটি প্রতিষ্ঠিত হয়েছিল 1978 সালের 1 সেপ্টেম্বর, আর মুক্তিযুদ্ধ হয় 1971 সালে। তাহলে মুক্তিযুদ্ধের দল কিভাবে বিএনপি হতে পারে? তিনি আরও বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাদের নারী নেত্রীরা রাজপথে আন্দোলন করেছেন এবং তাদের অনেক ভূমিকাও আছে, কিন্তু সংরক্ষিত নারী আসনে গোপালগঞ্জের কাশিয়ানী থানা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদককে আপনারা মনোনয়ন দিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, কেন? এটা কি আপনাদের দৈন্যতার কারণে, নাকি আপনারা কোনো মহিলা খুঁজে পাচ্ছেন না? আপনারা কি কোনো শক্তিকে খুশি করতে চান? তাদের সহযোগিতায় ক্ষমতায় থাকতে চান? এই প্রশ্নের জবাব আপনারাই দেবেন। জান্নাতের টিকিট বিক্রির প্রসঙ্গে এটিএম আজহার বলেন, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি? অবশ্যই আমরা জান্নাতে যেতে চাই। আমাদের আন্দোলন জান্নাত। আপনারা কি জান্নাতে যেতে চান না? বিএনপি মুক্তিযুদ্ধের দল, জামায়াত নেতা। চাঞ্চল্যকর অদিতা হত্যা মামলার রায় ঘোষণা। নোয়াখালীতে বহুল আলোচিত স্কুল ছাত্রী তাসনিয়া হুসেন অদিতা 15 বছর হত্যা মামলায় আব্দুর রহিম ওরফে রনি নামে সাবেক গৃহশিক্ষককে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। বুধবার 29 এপ্রিল দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এ রায় দেন। আব্দুর রহিম ওরফে রনি নোয়াখালী পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর মহল্লার লাতু কাউন্সিলর বাড়ির খলিল মিয়ার ছেলে। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর পিপি মোহাম্মদ সেলিম শাহী বলেন, ছাত্রী হত্যা মামলায় আদালত আসামি গৃহশিক্ষককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন এবং 50,000 টাকা জরিমানা করেছেন। আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। মামলা সূত্রে জানা যায়, 2022 সালের 22 সেপ্টেম্বর বিকালের দিকে নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার জাহান মঞ্জিল থেকে অদিতার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। তার গলা, হাত ও পায়ের রগ কাটা ছিল, যা পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার রাতে অদিতার সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে গ্রেফতার করে পুলিশ। পরে রনির স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছোড়া, বালিশসহ অন্যান্য আলামত জব্দ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন এবং আদালতে 164 ধারায় জবানবন্দি দেন। অদিতা নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার মৃত রিয়াজ হোসেন সরকারের মেয়ে। তার মা রাজিয়া সুলতানা বেগম বেগমগঞ্জ উপজেলার একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, অদিতা কিছুদিন আগে রনির কাছে পড়া বন্ধ করে অন্যত্র কোচিং শুরু করলে ক্ষুব্ধ হন রনি। ঘটনার দিন অদিতার মা বাসায় না থাকার সুযোগে বাসায় প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন রনি। এতে ব্যর্থ হয়ে বিষয়টি গোপন করতে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেন এবং ঘটনাটিকে ভিন্ন রূপ দিতে ঘরের জিনিসপত্র এলোমেলো করে রাখেন। পুলিশ জানায়, গ্রেফতারের সময় রনির শরীরে বিভিন্ন স্থানে আঁচড়ের দাগ এবং তার পোশাকে রক্তের চিহ্ন পাওয়া যায়। তার দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছোড়া এবং অন্যান্য আলামত জব্দ করা হয়। মামলাটির বিচারিক কার্যক্রমে বাদী পক্ষের 41 জন এবং আসামি পক্ষের 5 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায়ের দিন নির্ধারণ করেন।
উল্লেখ্য, এই হত্যাকাণ্ডের পর নোয়াখালীসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালিত হয়। বরিশালে ২ স্কুলে বজ্রপাত, শিক্ষকসহ আহত ১৬ জন। বরিশালের মেহেন্দিগঞ্জে ২টি মাধ্যমিক বিদ্যালয়ে বজ্রপাতের ঘটনায় এক শিক্ষকসহ ১৬ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ফলে উপজেলা জুড়ে স্কুল শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার দুপুরে ক্লাস চলাকালীন উপজেলার চর এককরিয়া ইউনিয়নের দাঁতপুর তেমোহনী মাধ্যমিক বিদ্যালয় এবং আলিমাবাদ ইউনিয়নের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে। দাঁতপুর তেমোহনী মাধ্যমিক বিদ্যালয়ে প্রত্যক্ষদর্শী ও স্কুল কর্তৃপক্ষ জানায়, দুপুর ১:২০টার দিকে বিকট শব্দে বজ্রপাত হলে আতঙ্কে শিক্ষার্থীরা ছোটাছুটি শুরু করে। এই সময় ধর্মীয় শিক্ষক ফারুকুল ইসলাম সহ ৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। কেউ কেউ জ্ঞান হারান। আহতরা হলেন ধর্মীয় শিক্ষক ফারুকুল ইসলাম, ৭ম শ্রেণীর জান্নাত বেগম, ৮ম শ্রেণীর ফাতেমা বেগম দোলা, আমিনা বেগম, সুমাইয়া আক্তার এবং ৯ম শ্রেণীর আফরোজ আক্তার ও সুমাইয়া আক্তার। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী সাদিয়া আক্তার মৌ বলেন, দুপুরে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। হঠাৎ বিকট শব্দে বিদ্যালয়ের ওপর বজ্রপাত হয়। স্যারসহ আমাদের কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলে। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষক ও স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। একই সময়ে আলিমাবাদ ইউনিয়নের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বজ্রপাতের ঘটনায় আরও ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানান বিদ্যালয়ের অভিভাবক সদস্য বাহাদুর মৃধা। প্রধান শিক্ষক মোহাম্মদ নিজামুদ্দিন ফকির বলেন, বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা মাটিতে লুটিয়ে পড়ে ও অজ্ঞান হয়ে যায়। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আব্দুল কাদের বলেন, বজ্রপাতে আহত হয়ে দাঁতপুর স্কুলের ৮ জন হাসপাতালে এসেছে, কেউ গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা অনেকটা সুস্থ, তবে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজন হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। দাঁতপুর তেমোহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, দুপুর ১:২০টায় ক্লাস চলাকালীন হঠাৎ বজ্রপাতে এমন ঘটনা ঘটে। আমরা দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যাই। মেহেন্দিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ঘটনার পর থেকেই আমি আহত শিক্ষার্থীদের চিকিৎসার নিয়মিত খোঁজখবর রাখছি। সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। বরিশাল বজ্রপাত। স্বাভাবিক জীবনে ফিরছেন মির্জা আব্বাস। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন। সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতির গুজব ছড়িয়ে পড়লে এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এ তথ্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন আফরোজা আব্বাস। তিনি বলেন, আগের চেয়ে তিনি অনেকটাই সুস্থ, ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই তাকে নিয়ে দেশে ফিরব। এর আগে ১০ এপ্রিল সিঙ্গাপুরে অবস্থানরত তার একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানিয়েছিলেন, চিকিৎসায় ইতিবাচক অগ্রগতি হয়েছে, তিনি এখন অনেকটাই সুস্থ। নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে। গত সপ্তাহে বেডে উঠে বসতে পেরেছেন, পরে চিকিৎসকেরা তাকে চেয়ারেও বসান। তিনি অল্প স্বল্প কথা বলতে পারছেন, যা ইতিবাচক লক্ষণ। তার ৪ দিন পরই ১৪ এপ্রিল ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। তার একান্ত সচিব মিজানুর রহমান সোহেল বলেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ চিকিৎসার পর শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হওয়ায় তাকে ফিজিওথেরাপি সহ পরবর্তী চিকিৎসার জন্য মালয়েশিয়ায় আনা হয়েছে। বর্তমানে আগের তুলনায় তিনি অনেকটাই সুস্থ, তবে শারীরিক সক্ষমতা পুরোপুরি ফিরে পেতে এখন তার নিবিড় ফিজিওথেরাপি প্রয়োজন, যা মালয়েশিয়ায় করা হচ্ছে। তার দ্রুত আরোগ্য লাভের জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। গত ১১ মার্চ ইফতারের সময় আকস্মিকভাবে অসুস্থ হয়ে জ্ঞান হারান ঢাকা ৮ আসনের এ সংসদ সদস্য। প্রাথমিক অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলেও শারীরিক জটিলতা বাড়তে থাকায় গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে দীর্ঘ ১ মাস চিকিৎসার পর তিনি এখন শঙ্কামুক্ত।
রাজনৈতিকভাবে বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী মির্জা আব্বাস গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে বিপুল ভোটে বিজয় লাভ করেন। নির্বাচনে তিনি জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারীকে পরাজিত করেন। বর্তমানে তিনি সংসদ সদস্যের পাশাপাশি প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। মির্জা আব্বাস রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যতদিন জ্বালানি সরবরাহ করবে রাশিয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হওয়ায় দেশের জ্বালানি খাতে নতুন এক যুগের সূচনা হয়েছে। নির্মাণ চুক্তি অনুযায়ী আগামী ৩ বছর কেন্দ্রটির জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করবে রাশিয়া। ফলে এই সময়ের মধ্যে জ্বালানি আমদানি নিয়ে কোনো উদ্বেগ থাকবে না। তবে পরবর্তী পর্যায়ে বাংলাদেশকে নিজ উদ্যোগে ইউরেনিয়াম আমদানির ব্যবস্থা করতে হবে। প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি ২ বছর পরপর জ্বালানি পরিবর্তনের মাধ্যমে কেন্দ্রটি কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে। প্রায় ১,১৪,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পে মোট অর্থের ৯০% ঋণ হিসেবে দিয়েছে রাশিয়া, যা ২৮ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। দেশের সবচেয়ে বড় একক উন্নয়ন প্রকল্প হিসেবে বিবেচিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার প্রযুক্তিগত সহায়তায় নির্মিত হয়েছে। শুরুতে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ ৬ টাকা ধরা হলেও বর্তমানে তা প্রায় ১২ টাকায় পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, পারমাণবিক বিদ্যুতের সবচেয়ে বড় সুবিধা এর উচ্চ জ্বালানি দক্ষতা। যেখানে ১,০০০ মেগাওয়াটের একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে বছরে প্রায় ৩০ লাখ টন কয়লার প্রয়োজন হয়, সেখানে সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক কেন্দ্রে লাগে মাত্র প্রায় ২৭ টন ইউরেনিয়াম। একইভাবে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় এ কেন্দ্র বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস সাশ্রয় করবে। প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন, তৃতীয় প্রজন্মের রিয়্যাক্টর প্রযুক্তি ব্যবহারের ফলে এতে বহুস্তরী বিশিষ্ট স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ব্যবহৃত জ্বালানি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী রাশিয়ায় ফেরত পাঠানো হবে। প্রায় ৬০ বছর আয়ুষ্কাল নির্ধারিত এই বিদ্যুৎ কেন্দ্রটি সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে আরও দীর্ঘ সময় চালু রাখা সম্ভব বলে আশা করা হচ্ছে। এর ফলে দেশের বিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আসবে। বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী মাত্র ৪.৫ গ্রাম ওজনের একটি ইউরেনিয়াম প্যালেট প্রায় ৪১৭ লিটার ডিজেলের সমপরিমাণ শক্তি উৎপাদনে সক্ষম হয়। ১ কেজি পারমাণবিক জ্বালানি প্রায় ৬০ টন তেল ও ১০০ টন কয়লার সমান শক্তি উৎপাদনে সক্ষম। যদিও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় নিরাপত্তা বিষয়টি সর্বাধিক গুরুত্ব পায়, জ্বালানি প্যালেট বিশেষ প্রক্রিয়ায় তৈরি করে তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণে রাখা হয় এবং জিরকোনিয়াম অ্যালয়ের আবরণ দিয়ে তা সুরক্ষিত রাখা হয়। উল্লেখ্য, রূপপুরে জ্বালানি লোডিং কার্যক্রম শুরুর মাধ্যমে বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশে পরিণত হয়েছে, যা দেশের জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মাইলফলক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর, রাশিয়া, বাংলাদেশ, বিদ্যুৎ কেন্দ্র।